আমরা সবাই জানি কোনো দেশে যখন স্টুডেন্ট ভিসা রিফিউজ হয় অসম্ভব মন খারাপ হয়। আজকের সেশনে আমরা আলাপ করব রিফিউজ যদি হন তাহলে আপনার নেক্সট স্টেপ কি করা উচিত। এটা আসলে ডিপেন্ড করে যে কোন কান্ট্রি থেকে রিফিউজ হচ্ছে সেটার উপরে। যদি এরকম হয় যে কেউ ইউএসএ তে আমরা দেখেছি যে যখন নর্মালি সেকেন্ড টাইম থার্ড টাইম কিন্তু ভিসা রেশিও সবচেয়ে ভালো থাকে। ইভেন 5বারও যদি কেউ পঞ্চমবারে ভিসা পেয়েছে এরকম রেকর্ডও কিন্তু আছে। সুতরাং যদি ইউএসএর জন্য কেউ রিফিউজ হয়, আমি বলবো যদি আপনার টার্গেট থাকে ইউএসএ তাহলে আপনি কিপ ট্রাইং, আপনি চেষ্টা করতে থাকেন। বাট চেষ্টা করেন যেন লাস্ট টাইম যখন আপনি ইন্টারভিউ রিফিউজ হয়েছেন তখন কিন্তু লাস্ট যে কোশ্চেনটা ছিল যেটাতে যে ভিসার থেমে গেছে, বুঝতে হবে যে সেইখানে সে ডিসস্যাটিসফাইড। সুতরাং ফার্দার নেক্সট টাইম যাওয়ার আগে আপনি ওইভাবে প্রিপারেশন নিয়ে যাবেন। যদি কেউ কানাডা রিফিউজ হন তাহলে আপনি আবার চেষ্টা করতে পারেন, বাট আগে আপনি দেখবেন যে আপনার রিফিউজালের রিজনটা কি। যদি এরকম হয় যে আপনার ব্যাংক ব্যালেন্স ইনসাফিসিয়েন্ট বলছে তাহলে আপনি নেক্সট টাইম দাঁড়ানোর আগে ব্যাংক ব্যালেন্সটা দাঁড়াইতে হবে। যদি মনে হয় যে না কোনো ডকুমেন্টের প্রবলেমের কারণে আপনাকে ব্যান করছে বা কোনো টাইপের এই টাইপের কোনো কিছু হয়, তাহলে আর আপনি শুধু কানাডা না, কানাডা, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই 5টা দেশে আর আপনার ট্রাই করার দরকার নেই, কারণ আপনার ভিসা হবে না। সুতরাং রিফিউজাল হইলে মন খারাপ করা না করে আপনি নেক্সট কি করা উচিত সেটা আপনার চিন্তা করতে হবে। নর্মালি যেটা হয়, আমরা কোনো প্রবলেমে পড়লে কি করি, অনেকে আছে টেনশানে একবারে ভেঙে পড়ে। তো আমার সাজেশন থাকে যে প্রবলেমে পড়লে টেনশানে ভেঙে না পড়ে কি করা উচিত বা কি করলে আপনি ওই প্রবলেম থেকে ওভারকাম করতে পারবেন সেটা দেখা উচিত। সুতরাং যদি কোনো দেশে রিফিউজ হন, প্রথমে একটা কাজ করবেন, যদি মনে হয় যে সেই দেশে আপনার টিউশন ফি পাঠানো আছে তাহলে অবশ্যই আপনি ডেডলাইনের মধ্যে টিউশন ফিটা রিফান্ড রিকোয়েস্ট করে দিবেন। অনেক ক্ষেত্রে কিন্তু টিউশন ফি রিফান্ড যদি টাইমলি না করা হয় তাহলে কিন্তু অনেক টাকা ফেরত দেয় না, অথবা দিলেও কিন্তু অনেক টাকা কম আসে। সুতরাং আপনি মনে রাখবেন যে আপনার টিউশন ফি রিফান্ড অ্যাপ্লিকেশনের ডেডলাইন কবে। আবার অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে মনে করলাম যে একটা দেশে আমি রিফিউজ হয়েছে, আমি রিফান্ড রিকোয়েস্ট করলাম না, আবার দাঁড়াইতে চাই, কিন্তু নতুন করে আপডেটেড অফার লেটার বা অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে আসলাম অথবা I-20 নিয়ে আসলাম, আবার 2 দিন পরে মনে হলো না আমি দাঁড়াবো না। তো আপডেটেড লেটার নিলে কিন্তু তখন আবার একটা রিফিউজাল ছাড়া আপনি টিউশন ফি রিফান্ড করতে পারবেন না। সুতরাং এগুলো একটু ভালো করে ম্যানেজমেন্টটা একটু ভালো করে রাখবেন, যেন আপনি যদি না ওই দেশে আর না দাঁড়াইতে চান তাহলে অবশ্যই টিউশন ফি যদি দেওয়া থাকে তাহলে রিফান্ড রিকোয়েস্ট করে ফেলবেন। এখন প্রথম যখন আমরা রিফিউজ হই কোনো কান্ট্রিতে অসম্ভব মন খারাপ হয়। মন খারাপ হয় 2টা কারণে, একটা হচ্ছে স্বপ্নভঙ্গ হয়, পাশাপাশি আরেকটা কারণে যে অনেকগুলো টাকা লস হয়, জীবন থেকে অনেকগুলো সময় নষ্ট হয়ে যায়। যারা একবার রিফিউজ হয় আমার সাজেশন থাকবে তারা সেকেন্ড টাইম যখন অ্যাপ্লাই করবেন এমন কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করা যেগুলো কম্পারেটিভলি ভিসা রেশিও অনেক ভালো। যদি এরকম আমেরিকা রিফিউজ হয়েছে, নেওয়ার পরে আপনি আবার এমন একটা দেশে ট্রাই করছেন যে দেশের ভিসা রেশিও, হয়তো ফ্রান্সে ট্রাই করতে চান যে দেশের ভিসা রেশিও আরও খারাপ, তাহলে আপনার তো আবার সময় নষ্ট হবে, আবার টাকা নষ্ট হবে। সুতরাং একবার যদি রিফিউজ হন, যদি ড্রিম কান্ট্রি যেটি বা যেটি আপনার চয়েসের মধ্যে 1 নম্বর ছিল সেটি আপনি কোনো কারণে ভিসা পাননি, আমি সবসময় আমার কাছে যারা স্টুডেন্ট আসে বলি ইউ শুড হ্যাভ সেকেন্ড চয়েস। কেন বলি, কারণ এজেন্সি ভিসা দিতে পারে না, বা যত ভালো প্রোফাইল হোক কেউ বলতে পারে না যে 100% ভিসা হবে, এক্সেপ্ট কিছু কান্ট্রি যেমন আছে নেদারল্যান্ড, ডেনমার্ক, মালয়েশিয়া, এগুলোতে ভিসা হয়। বাট ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে, অনেকগুলো দেশ আছে যেসব জায়গায় বা অ্যাপ্লাই করলে যে ভিসা পাবো 100% গ্যারান্টেড না। সুতরাং অবশ্যই আপনার মাথায় একটা থাকতে হবে যে আপনার প্রোফাইল অনুযায়ী প্রথম চয়েস একটা, সেকেন্ড চয়েস একটা থাকা উচিত। যদি আমরা ফার্স্ট চয়েসে ফেল করি, যদি মনে হয় যে সাপোজ কানাডার জন্য যদি লিখে দিল যে আমার মনে হচ্ছে যে তুমি গেলে ফেরত আসবে না, এটা খুব সিম্পল রিজন। আমরা জানি যে সব ডকুমেন্ট ঠিক থাকার পরে যদি ওরা মনে করে যে ভিসা দিতে পারতেছে না, তখন একটা নর্মাল একটা রিজন ধরে দেয়। সেক্ষেত্রে আপনি কিন্তু আবার ট্রাই করতে পারেন, অথবা আপনার যে এই দেশে আবার ট্রাই করে অনেকগুলো সময় নষ্ট না করে আপনি আপনার স্টেট হইতে আপনার সেকেন্ড চয়েসে চলে যেতে পারেন। সেকেন্ড চয়েসের ক্ষেত্রে আমার সবসময় সাজেশন থাকে যেটা ভিসার ইস্যু অনেক ভালো। সাপোজ কেউ যদি আইএলটিএস 6.5 পেয়ে মনে করেন আপনার কানাডার ভিসা রিফিউজ হয়েছে, আপনি সেকেন্ড চয়েস এমন নেওয়া উচিত যেগুলো ভিসার ইস্যু অনেক ভালো। ভালো কোনটা, যেমন ডেনমার্কের অফার লেটার মিন্স ভিসা, আমাদের পিনাকেল কনসালটেন্সি গ্রুপে 24 বছরের কোনো রিফিউজাল নেই। নেদারল্যান্ডে অফার লেটার মিন্স ভিসা। বেলজিয়ামে যেহেতু অ্যাকোমোডেশন ফি পাঠাইতে হয়, বেলজিয়ামে অলমোস্ট 100% ভিসা রেশিও। গ্রিসে যদি একটু দিল্লি যাইতে হয়, বাট গ্রিসের ভিসা অলমোস্ট 100% ভিসা রেশিও। সুতরাং এমন কোনো কান্ট্রি নিয়ে যেটা আপনার ভিসার পসিবিলিটিস ভালো থাকবে।
যদি এরকম হয় যে না আমার আহ, অনেক প্রোফাইল লো, আমি মাল্টাতে রিফিউজ হয়েছি, তো এখন আমি আবার কি করব? আমি তো আর চাইলেই নেদারল্যান্ড ডেনমার্ক যাইতে পারবো না, আইএলটিএস নেই বা স্টাডি গ্যাপ আছে। সেক্ষেত্রে আমার সাজেশন থাকে যে আপনি এমন একটা কান্ট্রিতে যান যেটা ভিসা কনফার্ম হবে। কোথায় কনফার্ম হবে? মালয়েশিয়াতে কনফার্ম হবে। তাহলে আপনি দুবাই ভিসা কনফার্ম হবে, বাট দুবাইয়ের ভিসা আপাতত বাংলাদেশিদের জন্য বন্ধ আছে। বাট আপনি মালয়েশিয়া যান, মালয়েশিয়াতে আপনি ভিসা কলেজে যান না, ভালো একটা ইউনিভার্সিটিতে যান, কারণ ওরা আইএলটিএস ছাড়া 1 মাসের মধ্যে ভিসা হয় এমন অনেকগুলো ইউনিভার্সিটি আছে, যেগুলোতে যে আপনি আপনার সব স্বপ্ন কিভাবে পূরণ করবেন। মনে করেন আপনার স্বপ্ন ছিল ইউরোপের একটা সেনজেন কান্ট্রিতে যাওয়া, বাট আপনি মাল্টায় রিফিউজ হয়েছেন, অথবা আপনি হাঙ্গেরি রিফিউজ হয়েছেন, অথবা যে কোনো একটা কান্ট্রিতে রিফিউজ হয়েছেন, আপনার আইএলটিএস নেই। সেক্ষেত্রে আপনার চয়েস হওয়া উচিত মালয়েশিয়া। মালয়েশিয়াতে যে যদি একটা বছর 2টা সেমিস্টার কমপ্লিট করেন এবং সিজিপিএ 2.75 রাখতে পারেন, তাহলে কিন্তু ওইখান থেকে ইজিলি আপনি ইউরোপের কান্ট্রিগুলোতে ভিসা পাওয়ার পসিবিলিটিস অনেক বেশি। সুতরাং রিফিউজ হলে মন খারাপ না করে প্রথমে দেখবেন যদি টিউশন ফি পাঠানো থাকে, রাইট টাইমের মধ্যে ডেডলাইনের আগে আপনি রিফান্ড রিকোয়েস্ট করবেন। স্ট্রেট ওয়েতে যদি ফার্স্ট চয়েস মনে করেন যে একবার রিফিউজ হয়েছে আরেকবার ট্রাই করা উচিত, তাহলে আরেকবার ট্রাই করলে ওইভাবে প্রিপারেশন নেবেন যে রিফিউজাল লেটারটা ভালো করে অ্যানালাইজ করবেন, কেন আপনাকে রিফিউজ করা হয়েছে সেটা ওভারকাম করে আপনি ফার্দার আবার ওই দেশে ট্রাই করার চেষ্টা করবেন। যদি মনে হয় যে না ওই দেশে আমার ভিসা পসিবিলিটিস কম বা আমি আর সময় নষ্ট করতে চাই না, তাহলে স্ট্রেট ওয়েতে আপনার সেকেন্ড চয়েসে চলে যাবেন। সেকেন্ড চয়েস ডিপেন্ড করবে আপনার কোয়ালিফিকেশন উপর বেস করে। যদি আপনার প্রোফাইল ভালো থাকে আপনি সেকেন্ড চয়েসে নেবেন নেদারল্যান্ড, ডেনমার্ক, বেলজিয়ামের মতো কান্ট্রি। যদি আপনার কোয়ালিফিকেশন একটু কম থাকে তাহলে আপনি মালয়েশিয়া নিতে পারেন, অথবা যখন দুবাই ওপেন হয়ে যাবে তখন দুবাই নিতে পারবেন। বাট দুবাইয়ের ক্ষেত্রে একটু বলে রাখি, দুবাই কিন্তু লাস্টের আমরা দেখেছি কিছু নাম সর্বস্ব কলেজে 1 রুম 2 রুমের কিছু ইনস্টিটিউট বাংলাদেশি মালিকানা, অনেক দেশের মালিকানা হয়েছে, এইগুলো ফুললি অ্যাভয়েড করবেন। এমনগুলো নেবেন যেগুলোর বাইরের ইউনিভার্সিটির ক্যাম্পাস থাকে, অথবা ভালো কোনো ইনস্টিটিউট যদি নেন তাহলে কিন্তু দুবাই থেকে ইজিলি ক্রেডিট ট্রান্সফার করে অন্য দেশে যাওয়া যায়। দুবাইতে কিন্তু ইউকের অনেক টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটির ক্যাম্পাস আছে, দুবাইতে ইউএসএর ইউনিভার্সিটির ক্যাম্পাস আছে, ইভেন দুবাই বেস কিছু কলেজ আছে খুব টপ র্যাঙ্কিং কলেজ, যেগুলো থেকে যদি পড়ালেখা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি যখন ক্রেডিট ট্রান্সফারের জন্য দাঁড়াবেন অথবা ক্যাম্পাস ট্রান্সফারের জন্য দাঁড়াবেন তখন কিন্তু ইজিলি ভিসা পাবেন। সুতরাং যারা রিফিউজ আছেন হতাশ হয়ে মন খারাপ করবেন না, মন খারাপ না করে কি করা উচিত সেটা নিয়ে চিন্তা করবেন। আর যদি মনে হয় যে না বিদেশ যাওয়ারই দরকার নেই, আসলে বিদেশ যে সবাই যাইতেই হবে নট নেসেসারি, সেটাও ভালো ডিসিশন। যে কিন্তু মন খারাপ করবেন না যদি মনে হয় যে একটা দেশে রিফিউজ আছে, ঠিক আছে ওয়েল অ্যান্ড গুড, আমি এখন আর যাচ্ছি না, অত আসলে ট্রাই করছিলাম, আমি অনার্স শেষ করে মাস্টার্সের জন্য আবার ট্রাই করবো। অথবা বাংলাদেশ তো খারাপ দেশ না, বাংলাদেশে তো আপনি নিজের দেশে ভালো আছেন, তাহলে নিজের দেশে থাকার চেষ্টা করবেন। কিন্তু রিফিউজ হইলে এক জিনিস হচ্ছে যে টিউশন ফিটা রাইট টাইমে রিফান্ড রিকোয়েস্ট করবেন। আর যদি যে চয়েসে যেটা অ্যাপ্লাই করছেন সেটা যদি আবার না অ্যাপ্লাই করতে চান তাহলে স্ট্রেট হইতে সেকেন্ড চয়েসে চলে যাবেন। বিকজ আমার উদ্দেশ্য ছিল যারা রিফিউজে মন খারাপ করে সেই সকল ভাই বোনদের জন্য, যারা মন খারাপ করে বসে আছেন তাদের জন্য কি করা উচিত সেটা নিয়ে। আশা করি সেশনটি অনেকের জন্য কাজে দিবে। কষ্ট করে যারা তখন সেশনটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।